ক্যাপ্টেন শুভমান গিলের ব্যাটিং তাণ্ডব। ভারতীয় দল প্রথম ইনিংসে করলো 587 রানের মতো একটা বিশাল স্কোর। এজবাস্টন গ্রাউন্ডে, যেটা কিন্তু একটা হাই স্কোরিং ভেন্যু, সেখানেও 587 একটা অনেক বড় টোটাল। এই জায়গাতে অবশ্যই ভারতীয় দল এই মুহূর্তে বেশ কিছুটা আপার হ্যান্ডে রয়েছে, চালকের আসনে রয়েছে। যেমনটা আমরা কালকের ভিডিওতে ডিসকাস করছিলাম যে 310 রানে গত কালকের দিনটা ভারত শেষ করেছিল, এবং আমরা ডিসকাস করছিলাম যে এই জায়গা থেকে যদি সকালের দিকে প্রথম সেশনে ভারত উইকেট না দেয় তাহলে কিন্তু একটা বড় টোটাল করতে পারে, এবং আমরা এক্সপেক্ট করেছিলাম 500 রানের কাছাকাছি। 310 ছিল, 500 রানের কাছাকাছি ভারত যাবে, এবং এটাও এক্সপেক্টেড ছিল যে শুভমান গিল ডাবল সেঞ্চুরি করবে এবং রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি করবে। হাউএভার রবীন্দ্র জাদেজা 89 রানে আউট হয়ে যায় এবং শুভমান গিল ডাবল সেঞ্চুরি পেরিয়ে 269 রানের একটা বিশাল স্কোর সে করে দেয়, যেটা আই থিঙ্ক অসংখ্য রেকর্ড আজকে ভেঙেছে। এবং বিদেশের মাটিতে, স্পেশালি ইংল্যান্ডের মাটিতে, কোনো ভারতীয় ক্রিকেটারের এটা সর্বোচ্চ স্কোর, কোনো ভারতীয় ক্যাপ্টেনের এটা সর্বোচ্চ স্কোর। সো ওভারঅল ভারতীয় দলকে আজকে কিন্তু এই শক্তিশালী পজিশনে নিয়ে গেছে, তার জন্য অবশ্যই কৃতিত্ব যাবে শুভমান গিলকে। অ্যাট দ্য সেম টাইম ভারতীয় দলের প্রত্যেকটা ক্রিকেটার কিন্তু এখানে কন্ট্রিবিউট করেছে, দু একজনকে বাদ দিলে। যেমন ওয়াশিংটন সুন্দরের আই থিঙ্ক 42 রানের ইনিংসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ভারতের এখানে যে 580 হয়েছে, এটা 500-র মধ্যে থেমে যেতে পারতো যদি ওয়াশিংটন সুন্দর এখানে ইনিংসটাকে না সামলাতো। শুভমান গিল একটা এন্ডে থাকলেও কিন্তু অন্য এন্ডে উইকেট পড়তে পারতো, বাট ওয়াশিংটন সুন্দর ডিড হোয়াট ওয়াজ নিডেড অ্যাট দ্যাট সিচুয়েশন। একমাত্র ঋষভ পান্ত এমন একজন ক্রিকেটার যিনি আজকের ম্যাচে চাইলে কিন্তু আবারও একটা সেঞ্চুরি করতে পারতো, বাট ঋষভ পান্ত একটা ইগোর লড়াইয়ের মধ্যে সে নেমে যায়, এবং বেন স্টোকসের ক্যাপ্টেন্সির এগেনস্টে যে ইগোর লড়াই ছিল সেখানে শোয়েব বাশিরকে উইকেটটা দিয়ে আসে। আদারওয়াইজ আজকের দিনে ঋষভ পান্ত আবারও কিন্তু সেঞ্চুরি করতে পারতো যদি কালকে সে উইকেটটা না ছুড়ে আসতো। সো ওভারঅল 587 রান, এটা কিন্তু ভারতীয় দলের জন্য একটা যথেষ্ট রান প্রথম ইনিংসের জন্য, এবং যেভাবে এই রানটাকে আজকে ব্যাক করেছে ভারতের বোলাররা। প্রথম ওভারে আই থিঙ্ক 11 কি 12 রান দিয়েছিল আকাশদীপ, এবং তারপরে সেকেন্ড ওভার যখন সে বোলিং করতে এলো, দুটো উইকেট তুললো। কোন দুটো উইকেট? নাম্বার ওয়ান ইজ বেন ডাকেট। যে বেন ডাকেট গত ম্যাচে সেঞ্চুরি করেছিল, এবং যে বেন ডাকেটের জন্য ভারত গত ম্যাচটা হেরেছিল আমরা বলতে পারি, কারণ বেন ডাকেটকে যদি গত ম্যাচে একটু আগেও আউট করা যেতে পারতো, নিশ্চিতভাবে ওই ম্যাচটা কিন্তু ভারতের হতে পারতো। বাট বেন ডাকেট কন্টিনিউয়াসলি খেলতে থাকে, ওপেনিংয়ে একটা বড় পার্টনারশিপ করে দেয়, এবং গত ম্যাচে আমরা সেই ম্যাচটা কিন্তু হেরে যাই। বাট নাও বেন ডাকেট ইজ গন। গত ম্যাচের সেঞ্চুরি করা অলি পোপ এবং ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে জো রুটের আগে অলি পোপ 3 নম্বর জায়গাটা কিন্তু খুবই স্টেডিলি ব্যাটিং করে থাকে। বাট নাও অলি পোপ ইজ অলসো গন। তার উইকেটটাও কিন্তু প্রথম বলেই এখানে চলে গেছে, এবং লাগাতার দুটো উইকেট তুলে নিয়েছে আকাশদীপ সিং। এবং আকাশদীপের পাশাপাশি সিরাজ যে উইকেটটা তুলেছে জ্যাক ক্রলির। সো ইউসি মোহাম্মদ সিরাজ এমন একটা ক্রিকেটার যে লাগাতার কিন্তু খুব ভালো বোলিং করে, বাট স্টিল মোহাম্মদ সিরাজ উইকেট পায় না, এটা একটা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বাট আজকে হাউএভার চলো নতুন বলে সিরাজ একটা উইকেট তুলতে পেরেছে, এবং অফ স্ট্যাম্পের বাইরের বলে পোক করতে গিয়ে এখানে উইকেটটা চলে গেছে জ্যাক ক্রলির। এবং এই মুহূর্তে ইংল্যান্ড 70-72 রানে 3 উইকেট, অ্যান্ড ইংল্যান্ডের একটা সময় কিন্তু 3টে উইকেট খুব আর্লি, খুব লাগাতার পড়ে গিয়েছিল, এবং আপনাদের অবশ্যই মনে হতে পারে যে সেই সময় ভারত আরেকটু প্রেশার দিলে হয়তো ইংল্যান্ডের ব্যাটিং ভেঙে পড়তে পারতো। বাট ইউসি প্রত্যেকটা বোলারের বোলিং করার একটা লিমিট আছে। 3 ওভার 4 ওভার খুব ভালো বোলিং হয়, একটা ওভারঅল স্পেল যদি আমি দেখি তো 7-8 ওভারের একটা খুব ভালো স্পেল হয়। সেই স্পেলটা যদি পেরিয়ে যায় তারপরে কিন্তু উইকেট আসাটা একটু মুশকিল হয়ে যায়, তখন আবার নতুন বোলাররা আসে, তারা উইকেট নেয়। কিন্তু আজকে প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট নিতে পারেনি, জাদেজা আজকে উইকেট নিতে পারেনি, তার কারণ এই পিচের উপরে স্পিনারদের জন্য হেল্প রয়েছে, যেটা আই থিঙ্ক কালকে তৃতীয় দিনে গিয়ে পাবে। তার কারণ হচ্ছে ইংল্যান্ড লাগাতার 2 দিন বোলিং করে পিচের মোটামুটি 12টা বাজিয়ে দিয়েছে, এবং স্পিনারদের জন্য অনেক রাফ প্যাচেস তৈরি করেছে, এবং এই রাফ প্যাচেসগুলো ভারতকে অনেকটা হেল্প করবে।
করবে, বিশেষ করে জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর এই দুজনকে কিন্তু এই রাফ প্যাচেসগুলো অনেকটাই হেল্প করবে। সো কাইন্ড অফ আমরা এটা বলতে পারি যে নতুন বলে জাসপ্রীত বুমরা যেভাবে লাগাতার উইকেটগুলো নিয়ে আসছে এত বছর ধরে, বেশ কয়েক বছর ধরে জাসপ্রীত বুমরা আমাদের প্রাইম বোলার, মেন বোলার, সেই জায়গাতে দাঁড়িয়ে তার অনুপস্থিতিতে এখানে যেভাবে আকাশদীপ এবং সিরাজ নতুন বলে উইকেটটা তুলেছে, এটা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছে ভারতীয় দলের জন্য। বাট সমস্যাটা এখন তৈরি হয়েছে যে এর পরে পিচে কিন্তু আর খুব বেশি হেল্প থাকবে না যদি কালকে সকালে ভালো রকম রোদ দিয়ে দেয়। কারণ জেনারেলি কি হয়, রোদ খুব ভালো রকম দিলে ইংল্যান্ডের মাটিতে কিন্তু ব্যাটিং করা ইজি হয়ে যায়। ইউসি ইংল্যান্ডের যে কন্ডিশন, এই কন্ডিশনটা কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। এখানে যদি ওভারকাস্ট কন্ডিশন হয়, মেঘলা ওয়েদার হয়, তখন বল সুইং করতে শুরু করবে। রোদ উঠলে সেখানে কিন্তু ভালো ব্যাটিং কন্ডিশন হয়ে যাবে। অ্যান্ড পিচ যদি একটু খারাপ হয়ে যায়, বিভিন্ন জায়গায় রাফ প্যাচেস তৈরি হয়, স্পিনাররাও কিন্তু সেখান থেকে বেশ কিছুটা হেল্প নিতে পারে। তো এই মুহূর্তে ইংল্যান্ড 70-72 রানে 3 উইকেট, অলমোস্ট 510 রানে এখানে কিন্তু পিছিয়ে রয়েছে ইংল্যান্ড টিম। এবার দেখুন, টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট, এখানে কিন্তু গেম চেঞ্জ হতে বেশিক্ষণ টাইম লাগে না। এই দুজন ব্যাটসম্যান জো রুট এবং তার সাথে হ্যারি ব্রুক, এই দুজন কিন্তু একটা খুব ভালো পার্টনারশিপ তৈরি করেছে। খুব ইম্পর্টেন্টলি একটা ডিসিশন কিন্তু এখানে ছিল হ্যারি ব্রুকের, যেটা বাংলাদেশের আম্পায়ার কিন্তু নট আউট দিয়েছিল, এবং তারপর যখন থার্ড আম্পায়ার সেটা চেক করে, সেখানে কিন্তু আম্পায়ার্স কল হয়ে যায় হাইটের জন্য। এবং খালি চোখে দেখে আমারও কিন্তু সেটা এটাই মনে হচ্ছিল যে এটা হাইটের জন্য উপর দিয়ে চলে যাবে, এটাতে রিভিউ নেওয়ার দরকার নেই। বাট তাও শুভমান গিল রিভিউ নেয়, অ্যান্ড ইভেন্চুয়ালি দেখা যায় যে বলটা হাইটের জন্য জাস্ট বেলটাকে টাচ করে বেরিয়ে যাচ্ছে, যেটা ওভারঅল নট আউটই হওয়ার কথা। এবং এই ডিসিশনটা মোটামুটি খুবই ভালো একটা ডিসিশন দিয়েছিল বাংলাদেশের এই আম্পায়ার, বিকজ আমারও মনে হয়েছিল যে এটা উইকেটের উপর দিয়েই যাবে, বাট জাস্ট টাচ করে বেরিয়ে যায়। ওভারঅল আম্পায়ার্স কল ভারতের এগেনস্টে চলে যায়। গতকাল দুটো ডিসিশন কিন্তু আম্পায়ার্স কল ভারতের সাপোর্টে এসেছিল, বাট আজকে আম্পায়ার্স কলটা কিন্তু ইংল্যান্ডের সাপোর্টে গেছে। একটাই বিষয় এখানে দেখার, যে গতকাল যে দুটো ডিসিশন বাংলাদেশের আম্পায়ার ভারতের সাপোর্টে দিয়েছিলেন, সেই দুটোতেই কিন্তু ইনসাইড এজ ছিল। বাট আজকেরটা সম্পূর্ণরূপে আম্পায়ারের উপরে ডিপেন্ডেন্ট ছিল, যে আম্পায়ার যদি এখানে আউট দিতেন, এই উইকেটটা কিন্তু ভারত পেতে পারতো। এবং হ্যারি ব্রুকের উইকেটটা পড়ে গেলে ইংল্যান্ডের কাছে কিন্তু আর খুব বেশি ব্যাটসম্যান বাকি থাকছে না, অনলি বেন স্টোকস অ্যান্ড জেমি স্মিথ। বেন স্টোকস মোটামুটি যেদিন খেলবে একাই খেলে যাবে, জেমি স্মিথ কোয়াইট নিউ। সো এই জায়গাতে ইংল্যান্ড কিন্তু অনেকটা চাপে পড়তে পারতো 4টে উইকেট পড়ে গেলে। বাট নাও দে আর বিল্ডিং এ পার্টনারশিপ, এবং এই পার্টনারশিপটাকে যত আর্লি পসিবল ভারতকে ভাঙতে হবে। জাসপ্রীত বুমরা কিন্তু এখানে অ্যাজ আ পার্টনারশিপ ব্রেকার হিসেবে নেই। তো এখানে পুরনো বল দিয়ে ভারতের বোলাররা ঠিক কতটা কি বাগ করতে পারবে, এটা দেখার মতো বিষয়। আকাশদীপ, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, 3টে পেস বোলার, তাদের সাথে ইউ হ্যাভ নীতিশ কুমার রেড্ডি, এবং এই 4টে পেস বোলারের পাশাপাশি ওই রাফ প্যাচেসগুলোকে ইউজ করার জন্য ইউ হ্যাভ ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। অ্যান্ড আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে রবীন্দ্র জাদেজার কিন্তু এই মাঠে বোলিংয়ের রেকর্ড খুব খারাপ, ব্যাটিংয়ের রেকর্ড খুব ভালো। এখানে রবীন্দ্র জাদেজা কিন্তু সেঞ্চুরি করেছিল, অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়েও অলমোস্ট সেঞ্চুরি করতে গিয়ে 11 রানের জন্য মিস করেছে। বাট এবার আসছে বোলিং ডিপার্টমেন্টে কিন্তু রবীন্দ্র জাদেজার রেকর্ড এই মাঠে খুব খারাপ। গত বছর যেখানে 2022 সালের টেস্ট ম্যাচ হয়েছিল, যখন রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি করেছিল, বল হাতে কিন্তু সে উইকেট নিতে পারেনি, যার জন্য 378 রান চেজ করেছিল ইংল্যান্ড টিম, যেমনটা গত ম্যাচে 373 সামথিং চেজ করে দেয়। তো ওভারঅল রবীন্দ্র জাদেজা ব্যাটিং করেছে, দ্যাট ইজ ভেরি গুড, বাট বোলিংটা এবার কিন্তু ভালো করে করতে হবে এবং উইকেট নিতে হবে। তো ওভারঅল 70-72 রানে 3 উইকেট ইংল্যান্ড টিম, এবং এখান থেকে ইংল্যান্ড কত দূর পর্যন্ত যেতে পারে। আমরা গতদিনকে আলোচনা করেছিলাম যে ভারত 500 করতে পারে, বাট ভারত 580 করে দেয়। এবং ইংল্যান্ডের এই যে পার্টনারশিপ চলছে, এটা দেখে আমরা এখন যেটুকু আইডিয়া করতে পারছি, যেটুকু আমি বলতে পারি, আমার মনে হচ্ছে এই পার্টনারশিপটা কিন্তু আরেকটু লম্বা হবে। তার প্রধান কারণ হচ্ছে পিচে খুব বেশি হেল্প কিন্তু পেস বোলারদের জন্য আর থাকবে না বল পুরনো হয়ে গেলে, এবং স্পিন হওয়ার জন্য যে রাফ প্যাচেসগুলো তৈরি হয়েছে, ইংল্যান্ডের বোলিংয়ের সময়ও আমরা দেখেছি বল স্পিন করছিল। তো এখানে ওয়াশিংটন সুন্দরের বোলিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে, এবং ওয়াশিংটন সুন্দর এই মুহূর্তে বল করতে আসবেন না, কিছু ওভার পরে আসবে নেক্সট দিনে সকালে। তো ওভারঅল আমার মনে হচ্ছে এই পার্টনারশিপটা আরেকটু বড় হবে, এবং এই দুজনের মধ্যে কোনো একটা প্লেয়ার হয়তো বড় ইনিংস খেলতে পারে। যদিও আমার এখনও মনে হয় যে ভারতের যে স্কোর, সেই স্কোর থেকে কোথাও না কোথাও ইংল্যান্ড 100 থেকে 150 রান পিছিয়ে থাকবে, এবং ভারত যদি 150 রানের লিড পায়, থার্ড ইনিংসে গিয়ে ভারত যদি 250 থেকে 300 রানের কাছাকাছি করে, তো সেই ক্ষেত্রে ইংল্যান্ডের টার্গেট হয়ে যাবে 450-র কাছাকাছি, যেটা আমার মনে হয় না যে ইংল্যান্ড সহজে চেস করতে পারবে। যেমনটা তারা
গত ম্যাচে করে দিয়েছিল। তো ওভারঅল এই ম্যাচে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত ডেফিনেটলি চালকের আসনে, ভারত এগিয়ে রয়েছে ম্যাচটা জেতার দিক দিয়ে, বাট স্টিল উইকেটগুলো নিতে হবে। টেস্ট ম্যাচে উইন করতে হলে 10-20-20টা উইকেট কিন্তু নিতেই হবে। তো ওভারঅল আপনার কি মনে হয় এই টেস্ট ম্যাচটা কোন পথে এগোচ্ছে? ভারতীয় দলের বোলাররা তারা কি পারবে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে ধ্বংস করতে? অ্যাট দ্য সেম টাইম জো রুট এবং হ্যারি ব্রুকের যে পার্টনারশিপ, এই পার্টনারশিপটা কতটা দূর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে সমস্ত লিগ সমস্ত কিছু নিয়ে রেগুলার বেসিসে আলোচনা করি। মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, যাতে আমার সমস্ত ভিডিও ডিরেক্টলি আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। আগামীকাল ডে 3 পরে আবারও নতুন ভিডিও আসবে, আমরা ডে 3 নিয়ে আলোচনা করবো। সো মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।